আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। আজকে আমরা পড়বো অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার নাম্বার 8, যেখানে আমরা কথা বলবো খাজনা বা রেন্ট সম্পর্কে আমরা কথা বলবো। সো দ্রুত সবাই একটু জয়েন করে ফেলো এবং আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। হ্যাঁ, আমরা একটু ওয়েট করবো, বাকিরা সবাই যুক্ত হয়ে গেলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাবা। সবাই ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছি না জানাও। যদি সব ঠিকঠাক শোনা যায় এবং দেখা যায় তাহলে আমরা পড়বো আজকে প্রথম পত্রের অষ্টম অধ্যায় খাজনা চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটি ডিউ বলছে আমাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তোমার এই আইডি কেন, তোমার নাম এরকম কেন? হ্যাঁ, তারপর হচ্ছে উত্তম দেবনাথ বলছে আমাদেরকে স্যার কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমরা ভালো আছো কিনা সেটা আমাকে জানাও। হ্যাঁ, উমর ফারুক রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, তারপর হচ্ছে আর কে কে আছে? হ্যাঁ, উম্মে হাফসা আছে। ওকে ফাইন, আমরা এগুলো চালাবো নাকি নিচের গুলো চালাবো? নিচের গুলো চালাই। হ্যাঁ, এটা ঠিক আছে। ঠিক আছে, ওকে, সবাই চলে এসেছে, সালাম দিয়েছে, স্যার কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। পূজা দেব, তারপর হচ্ছে আর কে আছে? আচ্ছা, এরপরে আর কে কে আছে? তানিশা আছে, তানিশা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি বলছে পূজা দে। ওকে, জয়েন করে ফেলো সবাই, আমরা শুরু করি। চলো আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, খাজনা বা যেটাকে আমরা বলি রেন্ট। খাজনা বা রেন্ট বলতে আমরা আসলে কি বুঝে থাকি? হ্যাঁ, আমাদের উৎপাদনের উপকরণ ছিল 4টি, তোমাদের মনে আছে কিনা দেখো। উৎপাদন উপকরণ কয়টা ছিল? 4টি ছিল। এক নাম্বার ছিল উৎপাদন উপকরণ, এক নাম্বার ছিল ভূমি। হ্যাঁ, ভূমি। 2 নাম্বার ছিল হচ্ছে শ্রম। 3 নাম্বার হচ্ছে মূলধন। আর 4 নাম্বার হচ্ছে সংগঠন। তাহলে কি বলেছে? উৎপাদন উপকরণ কয়টা বলো? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখান থেকে এই ভূমি, এটাকে আমরা খাজনা নামে পড়তেছি, কারণ এই ভূমির পারিশ্রমিক হচ্ছে খাজনা। মানে ভূমি নামে আমাদের চ্যাপ্টারটা নাই, আমাদের চ্যাপ্টারটার নাম আছে খাজনা নামে। হ্যাঁ, যেখানে আমরা এই খাজনা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই শ্রম সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা আমাদের পঞ্চম অধ্যায়ে, এবং ষষ্ঠ অধ্যায়ে আমরা পড়েছি মূলধন সম্পর্কে, আর সপ্তম অধ্যায়ে আমরা পড়েছি আমাদের সংগঠন সম্পর্কে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, এগুলো আমরা শেষ করেছি। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে খাজনা বা যেটাকে আমরা রেন্ট বলে থাকি। প্রথমে আমরা কথা বলি খাজনা কাকে বলে। এখানে বলেছে ডেফিনিশন অফ রেন্ট বা খাজনা। বলছে অর্থনীতিতে খাজনা বলতে কোনো উপকরণ ব্যবহার বাবদ প্রদত্ত অর্থের সে অংশকে বোঝায় যা উপকরণের অপূর্ণ স্থিতিস্থাপক যোগানের কারণে দেওয়া হয়ে থাকে। অপূর্ণ স্থিতিস্থাপক বলতে বোঝানো হয় সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। হ্যাঁ, অপূর্ণ স্থিতিস্থাপক হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের কারণে। যেমন আমি যদি বলি ভূমির যোগানটা কেমন, আনসার হচ্ছে ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। কিভাবে? যেমন আমি যদি বলি ভূমির ক্ষেত্রে দাম বৃদ্ধি পেল, ভূমির ক্ষেত্রে দাম 10, যোগানের পরিমাণ মনে করো যে 1। দাম যদি 20 টাকা হয়, যোগানের পরিমাণ হচ্ছে একই। অর্থাৎ দাম বৃদ্ধি পেলেও যোগান বাড়ানো পসিবল হয় না, সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রে। তাই এই ভূমির যোগান রাখা হয়ে থাকে লম্বকের সমান্তরাল। এটাকে আমরা বলি সম্পূর্ণ অস্থিতিস্থাপক। অর্থাৎ যেই দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও যোগান বাড়ানো পসিবল হয় না, সেটাকে আমরা বলি সম্পূর্ণ অস্থিতিস্থাপক।
কে বলেছে দাম বৃদ্ধি পেলে যোগান বাড়ানো পসিবল হয় না, সেটা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কোনোই পরিবর্তন না হলে সেটাকে আমরা সম্পূর্ণ স্থিতিস্থাপক বলে থাকি। হ্যাঁ, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকে কোনো পরিবর্তন না হলে সেটাকে আমরা সম্পূর্ণ স্থিতিস্থাপক বলে থাকি। ঠিক আছে, তো এই সম্পূর্ণ স্থিতিস্থাপকের আরেকটা নাম হচ্ছে অপূর্ণ স্থিতিস্থাপক, এটাকে আমরা সম্পূর্ণ স্থিতিস্থাপক বলতে পারবো। ভূমির এই সম্পূর্ণ স্থিতিস্থাপক হওয়ার কারণে এটার মালিককে আমাদের কি দিতে হয়, খাজনা দিতে হয়, মনে থাকবে। ওকে, তাহলে আমরা এখানে কি বলছি যে খাজনা হচ্ছে অর্থনীতি খাজনা বলতে কোনো উপকরণ ব্যবহার বাবদ প্রদত্ত অর্থকে বোঝায় যে অংশকে। আচ্ছা, এটা যদি মুখস্থ করতে কষ্ট হয়, ডেভিড রিকার্ডো যেটা বলেছে সেটা আমরা মনে করার চেষ্টা করি। হ্যাঁ, ডেভিড রিকার্ডো বলেছে, ডেভিড রিকার্ডো কিন্তু একজন কি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। হ্যাঁ, ডেভিড রিকার্ডো আমাদেরকে বলেছে ভূমির আদি এবং অক্ষয় ক্ষমতা ব্যবহারের জন্য ভূমি হতে উৎপাদনের যে অংশ ভূমি মালিককে দেওয়া হয় তাকে খাজনা বলে। আর একটু সহজ করে দিই তোমাদেরকে, এই সংখ্যাটা তোমরা চাইলে আরো সহজ করে বলতে পারবা যে ডেভিড রিকার্ডোর মতে ভূমির আদি এবং অক্ষয় শক্তি ব্যবহারের জন্য ভূমি মালিককে যে অর্থ প্রদান করতে হয়, হ্যাঁ, ভূমি মালিককে উৎপাদনের যে অংশ প্রদান করতে হয় সেটাকে আমরা খাজনা বলি। ঠিক আছে, তাহলে এটাই মুখস্থ করো সবাই, সবাই একটু মুখস্থ করো তো, খাজনা কাকে বলে এটা মুখস্থ করো দ্রুত। আচ্ছা, তানিশা বলছে ভাই আমি নতুন ভর্তি হয়েছে কিন্তু আগের অনেকগুলো ক্লাস পেজে নাই, আমি কিভাবে কমপ্লিট করব প্লিজ একটু বলুন। আচ্ছা শোনো, এই যে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপের উপরে, হ্যাঁ, একটা ফিউচার বা অ্যানাউন্সমেন্ট অপশন থাকবে। এই গ্রুপটা যেখানে ক্লাস করছে এই গ্রুপের উপর দিকে গেলে, তুমি ক্লাস থেকে বের হয়ে উপর দিকে গেলে একটা ফিউচার বা অ্যানাউন্সমেন্ট অপশন পাবা। ওখানে ক্লিক করলে সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, সাজানো আছে, অধ্যায় বাই অধ্যায় সাজানো আছে। ওই লিঙ্কে ক্লিক করে করে তুমি ভিডিওগুলো দেখে ফেললে হয়ে যাবে। তাহলে আমরা কি বলছি যে খাজনা হচ্ছে, আমরা একটু এটা মুখস্থ করব। ডেভিড রিকার্ডো বলেন ভূমির আদি এবং অক্ষয় শক্তি ব্যবহারের জন্য ভূমি হতে উৎপাদনের যে অংশ ভূমি মালিককে দেওয়া হয় তাকে আমরা কি বলছি, খাজনা বলছি। এটা সবাই মুখস্থ করে কমেন্ট বক্সে লিখে দিবা। মুখস্থ হয়ে গেলে ডান লিখবা সবাই। মুখস্থ হলে সবাই একটু ডান লিখবা, সবাই একটু মুখস্থ হলে ডান লিখবা। হয়েছে? ওকে, চলে আসি আমরা এরপরে। দেখো, এরপর আমাদের বলেছে যে এরপর আমাদের কি বলেছে দেখো সবাই, এরপর আমাদের বলছে খাজনার বৈশিষ্ট্য, মানে খাজনার কি কি বৈশিষ্ট্য আছে। আমরা প্রথমে 1 নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে খাজনা বৈশিষ্ট্য। 1 নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে এরকম যে খাজনা হলো ভূমি ও অন্যান্য সীমাবদ্ধ যোগান সম্পন্ন সম্পদের মালিকানা রায়। অর্থাৎ ভূমি এবং অন্যান্য সীমাবদ্ধ যে সম্পদগুলো আছে সেগুলোর মালিক, এটা এই মালিকের যে আয় সেটাকে আমরা বলছি খাজনা। 1 নম্বর। 2 নম্বর বলছে খাজনা হলো উদ্বৃত্ত আয়। উদ্বৃত্ত আয় মানে কি, মানে হচ্ছে ব্যয় থেকে আয় বাদ দিলে, সরি, আয় থেকে ব্যয়টা বাদ দিলে যেটা থাকে সেটা বলা হয় উদ্বৃত্ত। আমি যদি বলি কোন একটা জমি, সেই জমির জন্য মনে করো যে ব্যয় হয়েছে আমাদের, হ্যাঁ, একটা জমি মনে করো, সেই জমির জন্য আমাদের ব্যয় হয়েছে, এভাবে চিন্তা করো, ব্যয় হয়েছে, সরি, আয় হয়েছে একটা জমিতে 100 টাকা আর ব্যয় হয়েছে মনে করো যে 70 টাকা। তাহলে আমাদের অতিরিক্ত কত থাকতেছে, 100 থেকে 70 বাদ দিলে 30। এটাকেই বলা হয় খাজনা। অর্থাৎ এখানে খাজনা বলতে বোঝানো হচ্ছে খাজনা হলো উদ্বৃত্ত আয়। উদ্বৃত্ত আয় মানে হচ্ছে একটি উপকরণের সুযোগ ব্যয় এবং প্রকৃত আয়ের পার্থক্য। সুযোগ ব্যয় মানে হচ্ছে ব্যয়কে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি,
আর প্রকৃত আয় মানে হচ্ছে আয়কে বোঝাচ্ছে, ইনকাম কত। অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে, ব্যয় বলতে সুযোগ ব্যয় বোঝাচ্ছে, তো আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় খাজনা, অর্থাৎ উদ্বৃত্ত আয়। হ্যাঁ, এটা বলা হয়েছে। 3 নম্বর বলছে খাজনা বাজার দাম দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ খাজনাটা বাজার দামের দ্বারা নির্ধারিত হয়, বাজার দামকে নির্ধারণ করে না। বিষয়টা হচ্ছে এমন, এইখানে যে খাজনা আমি পাইছি 30 টাকা, এটা আসলে দাম দ্বারা নির্ধারিত হয়েছে। কেমন তোমাদেরকে আমি বোঝাই। মনে করো এই যে 100 টাকা তুমি পাইছো, ইনকাম করছো, এই 100 টাকা এভাবে পাইছো যে তোমরা 10টা জিনিস উৎপাদন করছো, একটা দ্রব্যের দাম 10 টাকা, তাই তোমার আয় হয়েছে 100 টাকা। তাই এখানে খাজনা হবে 100 থেকে 70 বাদ দিলে 30। কিন্তু আমি যদি বলি ওই দ্রব্যের দাম 10 থেকে বেড়ে মনে করো 20 টাকা হয়ে গেছে, এবং 10টা জিনিস তুমি উৎপাদন করছো, তাহলে দাম যদি বৃদ্ধি পায়, আগে ছিল 10 টাকা, সেটা যদি 20 টাকা হয়ে যায়, তাহলে এখন আমি যদি বের করতে চাই কি হবে, যে এটা গুণ করলে হবে 200, তার মানে আয় হয়েছে আমাদের 200, আর ব্যয় তো 70, 70ই থাকবে। তো আয় থেকে ব্যয় বাদ দিলে আসতে হবে তখন 130। এই যে খাজনা আগে 30 থেকে 130 হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে খাজনা, কেন জানো? কারণ দ্রব্যের দাম বৃদ্ধি পেলে আমাদের খাজনার পরিমাণও পরিবর্তন হতে পারে, মানে দ্রব্যের দামের পরিবর্তন হলে খাজনারও পরিবর্তন হয়ে থাকে। বোঝা গেছে? তাহলে এখানে সেটাই বলছে যে খাজনা বাজার দাম দ্বারা নির্ধারিত হয়। এই দ্রব্যের বাজার দাম দ্বারা খাজনা নির্ধারিত হয়েছে। দাম যদি বেশি হয় খাজনা বেশি হবে। হ্যাঁ, নির্ধারিত হয়, বাজার দামকে নির্ধারণ করে না। গেলে এটা। এরপর বলছে অবস্থানগত কারণে খাজনার পার্থক্য ঘটে। কি বলেছে? অবস্থানগত কারণে খাজনা পার্থক্য ঘটে। যেমন আমি যদি বলি, এবার চিন্তা করো যে একটা জমি মনে করো নদীর পাশে। হ্যাঁ, এটা একটা নদী, এই নদীর পার একটা জমি, এখানে হচ্ছে এ জমি, আরেকটা জমি মনে করো এখানে, যেটা হচ্ছে বি জমি। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি এ এবং বি জমি, এই দুইটার মধ্যে কোনটার খাজনা বেশি হবে, কি বলবা? বলতে পারবা যে এ এবং বি জমি, এই দুইটার মধ্যে কোন জমির খাজনা বেশি হবে? একটু বলো দেখি। এ জমি এবং বি জমি, এই দুইটা জমির মধ্যে কোন জমির খাজনা বেশি হবে? একটু বলো তো দেখি সবাই। আনসার হচ্ছে এই জমি, কারণ এটা নদীর পাড়ে। তো নদীর পাড়ে এই জমিতে কি হবে, একটু উর্বর বেশি হবে বি জমির তুলনায়। তাই এই জমিকে আমরা বলবো যে এই জমির খাজনা বেশি হবে বি জমির তুলনায়। এখানে বলছে সেটাই, যে অবস্থানগত কারণে খাজনার পার্থক্য ঘটে থাকে। এরপর বলেছে খাজনা সংশ্লিষ্ট দেশের অর্থমূল্যে প্রকাশিত হয়। অর্থাৎ খাজনাটা যে দেশ, সে দেশের টাকার মূল্যে বা সে দেশের টাকায় কনভার্ট করে আমরা প্রকাশ করি। যেমন আমি যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলবো এত টাকার খাজনা দিতে হবে। হ্যাঁ, আর ইন্ডিয়ার ক্ষেত্রে বলবো এত রুপির খাজনা দিতে হবে। সৌদি আরবের ক্ষেত্রে রিয়াল বলবো, আর আমেরিকার ক্ষেত্রে ডলার বলবো। হ্যাঁ, এটা বলা হচ্ছে খাজনা সংশ্লিষ্ট দেশের অর্থমূল্যে প্রকাশিত হয়ে থাকে। লাস্ট বলছে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য প্রদেয় অর্থকে প্রকৃত খাজনা বলে। হ্যাঁ, আবার বলছে মানবসৃষ্ট উপাদান ব্যবহারের জন্য প্রদেয় অর্থকে স্বল্পকালে নিম খাজনা বলে। তার মানে কি, প্রকৃত খাজনা বলতে অ্যাকচুয়ালি যেটা প্রাকৃতিক সম্পদ আছে। যেমন আমি যদি বলি যে একটা মনে করো যে মাটি বা একটা জমি, সেটা ব্যবহারের জন্য যে জমি মালিককে যেটা আমরা টাকা দিই সেটাকে বলা হয় প্রকৃত খাজনা। আবার এটা ছাড়া মানুষসৃষ্ট কিছু দ্রব্য থাকে, যেমন তো একটা গাড়ি মনে করো ভাড়া নিচ্ছ তুমি, তাহলে গাড়ি তোমাকে ভাড়া দিতে হবে, গাড়ির জন্য ভাড়া যেটা, সেটা কিন্তু এক ধরনের খাজনা। হ্যাঁ, ওই গাড়ির জন্য যে খাজনা সেটাকে বলা হয় নিম খাজনা। অর্থাৎ মানুষসৃষ্ট যে জিনিসগুলো আছে সেগুলো স্বল্পকালে যোগান বাড়ানো পসিবল হয় না। হ্যাঁ, স্বল্পকালে যোগান বাড়ানো যায় না, বিদায় এগুলোর উপর কিন্তু খাজনা দিতে হয় বা তোমাকে এটা ভাড়া দিতে হবে, সেটাকে বলা হয় নিম খাজনা। যেমন আমি যদি একটা বিল্ডিং এ তুমি একটা বাসা ভাড়া দিচ্ছ, ওটাকে আমরা বলবো নিম খাজনা। কিন্তু আমি যদি একটা ভূমির, একটা জায়গা তুমি খাজনা দিচ্ছ, সেটা হবে প্রকৃত খাজনা। কারণ আমাদের ভূমিটা কিন্তু আমরা বানাই না, এটা প্রকৃতি প্রদত্ত, আর বিল্ডিং কিন্তু আমরা বানাইছি। হ্যাঁ, তাই বলা হয় যে মানুষসৃষ্ট যে উপাদানগুলো আছে সেগুলো স্বল্পকালে এটার কি প্রদেয় অর্থকে স্বল্পকালে নিম খাজনা বলা হয়ে থাকে। হ্যাঁ, বুঝতে পারছি আমরা। এটাকে আদা খাজনা, নিম খাজনা,
কোয়াসি রেন্ট, হ্যাঁ, এরকম ভাবে আমরা বলে থাকি এই নিম খাজনাকে। আচ্ছা, তাহলে আমরা খাজনার একটু সবাই বৈশিষ্ট্যগুলো একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, সবাই একটু মুখস্থ করে ফেলি। এখানে বলছে খাজনা সম্পর্কে আধুনিক ভাষ্য। আধুনিক ভাষ্য কি বলছে? আধুনিক অর্থনীতিবিদদের মতে খাজনা কেবল ভূমির ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ আধুনিক অর্থনীতি বলছে শুধুমাত্র ভূমির জন্য আসলে খাজনা দিতে হবে এমন না, অন্যান্য যে কোনো সম্পদ, এই যে এখানে যেটা বলছে মানুষ সৃষ্ট সম্পদ, সেটার জন্য খাজনা দিতে হইতে পারে। যেমন এই যে বিল্ডিং বলো, হ্যাঁ, অথবা একটা গাড়ি বলো, হ্যাঁ, একটা বাড়ি বলো, এগুলো সবগুলোর জন্য খাজনা দিতে হবে, এটা বলতেছে আর কি। বুঝছো? তাহলে আমরা সবাই একটু এই খাজনা বৈশিষ্ট্যগুলো একটু পড়ার চেষ্টা করি, মুখস্থ করার চেষ্টা করি। খাজনা বৈশিষ্ট্যগুলো কি কি একটু মুখস্থ করো সবাই। হয়েছে? ওকে, ফাইন। আমরা চলে আসি এরপরে। দেখো, এটা পড়েছে আমরা খাজনার বৈশিষ্ট্য। তাহলে খাজনা কি, খাজনা বৈশিষ্ট্য, সেটা আমরা পড়েছি। এখন আমরা বলবো খাজনা কেন দেওয়া হয়ে থাকে, হ্যাঁ, কেন আমরা খাজনা দিই আর কি। তো আমরা সেই বিষয়গুলো একটু দেখবো যে কেন খাজনার উদ্ভব হয়েছে, বা এটা বলতে পারো যে খাজনার উদ্ভব হয় কেন, বা কেন খাজনা দিতে হয়, সেটা আমরা এখন দেখব। প্রথমত এখানে যেটা বলছে সেটা হচ্ছে দেখো, একটা বলছে যে অস্থিতিস্থাপক যোগানের কারণে আমাদের খাজনা দিতে হয়। অস্থিতিস্থাপক যোগান মানে কি, একটু আগে তোমাদেরকে বলেছি, যে জিনিসের দাম বৃদ্ধি পেলেও যোগান বাড়ানো পসিবল হয় না, সেটাগুলো হয় অস্থিতিস্থাপক। যেমন আমি যদি বলি ভূমির দাম বৃদ্ধি করলো, ভূমির যোগান কি বাড়ানো পসিবল না, দাম বৃদ্ধি করলো ভূমির যোগান বাড়ানো পসিবল না, এটাকে বলা হয় যে অস্থিতিস্থাপক যোগান। অর্থাৎ যেখানে স্বাধীন চলকে পরিবর্তন, অধীন চলকে কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলি অস্থিতিস্থাপক যোগান। এটার কারণে যে যেটা দিতে হয় সেটাকে আমরা খাজনা বা এটাকে আমরা রেন্ট বলে থাকি। ঠিক আছে? তো এটা বলছে যে অস্থিতিশীল যোগানের কারণে আমাদের খাজনা দিতে হয়। 2, উর্বরতার পার্থক্যের কারণে। যেমন ওই যে বলছিলাম আমরা, একটা জমি মনে করো, হ্যাঁ, যেই জমিতে তুমি হচ্ছে নদীর পাশে জমি, এই জমিতে খাজনা একটু বেশি হয়, এই জমিতে খাজনা একটু কম হয়, তারপরে উর্বরতা বেশির কারণে আমাদেরকে খাজনা বেশি দিতে হয় বা খাজনা দিতে হয়, এটা বলতে পারো। 3 নম্বর হচ্ছে অবস্থানগত পার্থক্যের কারণে। সেম, একটা জায়গায় অবস্থান ভালো, সেখানে খাজনা বেশি হবে, বেশি দিতে হবে। একটা জায়গায় অবস্থান ভালো না, খাজনা দিতে হবে না। যেমন আমি যদি বলি যে বাংলাদেশে এখন যদি বলো একটা পুকুর, এই পুকুরে তোমাকে খাজনা দিতে হবে, খাজনা দিয়ে তোমাকে মাছ চাষ করতে হবে। কিন্তু আমি যদি বলি আটলান্টিক মহাসাগর মনে করো, সেখানে কি কেউ তোমাকে যদি বলে যে ওইখানে একটা পুকুর আছে, মানে সাগরটাকে বলতেছে আর কি, ওইখানে তুমি মাছ চাষ করতে পারবা, করবা কিনা? একদম আটলান্টিক মহাসাগরের ভিতরে, তো সে কি করবে? করবে না, কারণ সেখানে ওইটার কোনো মূল্য নাই। তাহলে স্থানের উপর ভিত্তি করে কিন্তু খাজনা আসলে উদ্ভব হয়ে থাকে, মানে অবস্থানগত পার্থক্যের কারণে। এরপর হচ্ছে 4 নম্বর ক্রমহ্রাসমান প্রান্তিক, হ্যাঁ, ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধির কারণে। এটা একটু বোঝা বলি। দেখো, আমরা 3rd চ্যাপ্টারে পড়ছিলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, তোমাদের হয়তো মনে আছে। মানে ভূমির ক্ষেত্রে আমরা বলেছিলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য হয়ে থাকে। কার ক্ষেত্রে? ভূমির ক্ষেত্রে। কারণ ভূমির ক্ষেত্রে আমরা একটা জমিতে যখন চাষ করতে থাকি, যেমন এই জমিতে আমরা যখন চাষ করতে থাকবো, প্রথম বছর যে উৎপাদন হবে, পরবর্তী বছর কিন্তু সে হারে উৎপাদনটা হয় না। প্রান্তিক উৎপাদনটা কিন্তু ক্রমান্বয়ে কি পেয়ে থাকে? প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। হ্যাঁ, প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এটাকে আমরা বলি ক্রমহ্রাসমান, এটাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে থাকি। যে যেখানে আমাদের উৎপাদন উপকরণ বৃদ্ধি করলে উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না, যার কারণে টোটাল প্রোডাকশন রেখাটা প্রথমে বৃদ্ধি পায়, তারপর হ্রাস পাওয়া শুরু করে। এটাকে বলা হয় যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এটার কারণে আমাদেরকে খাজনা দিতে হয়ে থাকে। 5 নম্বর বলছে উৎপাদনের উৎপাদনের সীমিত যোগান।
উপাদানের সীমিত যোগান, তার মানে যে দ্রব্যগুলো দাম বাড়লেও যোগান বাড়ানো পসিবল হয় না বা আমরা করতে পারি না, সেগুলোর জন্য আমাদেরকে দিতে হয়, আমাদেরকে খাজনা দিতে হয়ে থাকে। এবার স্থানান্তর ব্যয়, অর্থাৎ আমরা ভূমিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাইলে বা করতে পারি না, বা পারলেও সেটার জন্য প্রচুর পরিমাণে কি হবে, কস্টিং হবে, যার কারণে এটার জন্য আমাকে খাজনা দিতে হয়। যেমন আমি যদি বলি, মনে করো আমি একটা জমি, এই জমিতে আমি চাষ করতেছি, এখন আমি জমিটা চাচ্ছি অন্য জায়গায় নিয়ে যেতে, কিন্তু নিয়ে যেতে পারবো না। যদি নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো এটা খাজনা নাও দিতে পারতাম, কিন্তু নিয়ে যেতে পারবো না, কিন্তু আমাদের খাজনা দিতে হয়। যেমন আমি যদি বলি, মনে করো তোমরা অনেক আছে শহরে থাকো, তো তোমাদের কিন্তু গ্রামে একটা বাড়ি আছে, তোমরা যদি সেই বাড়িকে তুলে নিয়ে আসতে পারতা শহরে, তাহলে কি তোমাকে শহরে কোনো বাসা ভাড়া দিতে হইতো না? এটা বলা হচ্ছে যে স্থানান্তর ব্যয় থাকার কারণে আমাদেরকে ভাড়া দিতে হয়, হ্যাঁ, বা ইয়া দিতে হয়। এরপরে চলো, তাহলে এটা গেল হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত গেল। হ্যাঁ, এরপর আস্তে আস্তে আর 3টা পড়বো, সেটা হচ্ছে ডেভিড রিকার্ডোর মতে মূলত 3টি কারণে আমরা খাজনার উৎপত্তি হয়। এগুলো একটু আমরা পড়ি। মানে ডেভিড, এগুলো হচ্ছে আমাদের টোটাল সব মিলাকে খাজনার উদ্ভব হয় সেটা। আরটা বলছে ডেভিড রিকার্ডোর মতে 3টা কারণে খাজনা উদ্ভব হয়। এক, জমির পরিমাণ, পরিমাপের জমির পরিমাণের, হ্যাঁ এটা পরিমাণের হবে, জমির পরিমাণের সীমাবদ্ধতার কারণে, মানে জমির পরিমাণ চাইলেও বাড়ানো যাবে না, সে কারণে ডেভিড রিকার্ডোর মতে খাজনা নিতে হয়। 2, জমির উৎপাদন শক্তির পার্থক্যের কারণে আমাদের কি হয়, খাজনা দিতে হয়ে থাকে। তারপর হচ্ছে জমির ক্ষেত্রে ক্রমশ প্রান্ত উৎপাদন কার্যকর, এই কারণে আমাদের খাজনা দিতে হয়ে থাকে। এই 3টা হচ্ছে রিকার্ডোর মতে, আগে এই 3টা মুখস্থ করো। রিকার্ডোর মতে খাজনার মূলত 3টি কারণে খাজনা উৎপত্তি হয় বা খাজনা কেন দিতে হয়, এই 3টা একটু পড়ো, দ্রুত পড়বা। হয়েছে, পারবো আমরা। এই 2টা আশা করি মুখস্থ হয়েছে। চলে আসে আমরা উপরের গুলো একটু মুখস্থ করি, যে খাজনার দেওয়ার কারণ কি, হ্যাঁ কেন আমরা খাজনা দিয়ে থাকি, এগুলো একটু মুখস্থ করো, ঠিক আছে? হ্যাঁ, 1 থেকে 6 পর্যন্ত খাজনার উদ্ভবের কারণ কি? কি করলো? এটা ছোট করতে পারতেছি না। এখানে 4টা দেখা যাচ্ছে, যদি এখানে আর 2টা আছে। হ্যাঁ, আচ্ছা, উপরটা মুখস্থ রাখো, অস্থিতিস্থাপক যোগান, ওটা মনে রাখিও। হ্যাঁ, আর বাকি এখানে আছে। উপর হচ্ছে অস্থিতিস্থাপক যোগান। এক্সাম নেবেন না 6, 7, 9? আচ্ছা, এক্সাম তোমাদের নেওয়া হয় না। আচ্ছা, আমি বলে দিব, এক্সামগুলো নিয়ে নিবে, ঠিক আছে? এক্সামগুলো তোমরা প্রিপারেশন নেবা,
6, 7, 9, 15 এক্সাম নেওয়া হয় নাই, হ্যাঁ, ওগুলো নিয়ে নিতে বলবো। জমির অস্থিতিস্থাপকতা কি? জমির অস্তিত্ব মানে হচ্ছে জমির দাম বাড়ালো যোগান বাড়ানো পসিবল না, এটাকে আমরা বলি অস্থিতিস্থাপক। আমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়েছিলাম, তোমাদের মনে আছে, হ্যাঁ, সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ স্থিতিস্থাপক কি পড়েছি না? চাহিদা স্থিতিস্থাপকতার মধ্যে ওইখানে ছিল। এই ব্যাচটা শেষ হলে কি নতুন ব্যাচ আসবে? হ্যাঁ, এই ব্যাচ শেষ হলে আমাদের পরবর্তী ব্যাচের নাম আসে হচ্ছে টার্গেটা প্লাস ব্যাচ। ইকোনমিক্স টার্গেটা প্লাস ব্যাচ আসবে এর পরবর্তী ব্যাচ, জিরো টু হিরো ব্যাচের পরে। তবে এটা এখন অনেক সময় আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা যাই। এরপর হচ্ছে আমাদের রয়েছে মোট খাজনা এবং নিট খাজনার মধ্যে পার্থক্য, হ্যাঁ। মোট খাজনা কি জিনিস, নিট খাজনা কি জিনিস, আমরা সেটা শিখবো। চলো প্রথমত একটা এক্সাম্পল নাও, এক্সাম্পলটা শুনে তারপর তুমি আইডিয়া করবে, ভালো করে বুঝতে পারবে তাহলে, হ্যাঁ। এখানে দেখো বলছে, মনে করি খাজনা হিসেবে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ 900 টাকা, অর্থাৎ তুমি মনে করো খাজনা হিসেবে টাকা পাইছো টোটাল 900 টাকা। এটা হচ্ছে মোট খাজনা, অর্থাৎ তুমি খাজনা বলতে এখানে আসলে খাজনার সাথে শুধুমাত্র জমি ব্যবহারের জন্য যে টাকা সে টাকা না, এর পাশাপাশি আরো কিছু টাকা পাওয়া যায়, যেটাকে আমরা বলে থাকি টোটাল মিলে মোট খাজনা। যেমন এখানে বলছে, এক্ষেত্রে জমি ব্যবহারের জন্য প্রদত্ত অর্থের পরিমাণ মানে প্রদেয় অর্থের পরিমাণ 300 টাকা, অর্থাৎ জমি ব্যবহারের জন্য যেটা সেটাকে আমরা বলি আসলে নিট খাজনা, শুধু জমি ব্যবহারের জন্য যেটা সেটা। এই জমির পাশাপাশি তুমি আরো কিছু করছো, যেমন ধরো মূলধন বিনিয়োগ বাবদ সুদ প্রদান করছো বা নিছো 200 টাকা, প্রাপ্তিযোগ্য মজুরি মানে মজুরি তোমাকে দিতে হয়েছে, যেমন ধরো কেয়ারটেকারকে তুমি টাকা দিয়েছো, অথবা তুমি একটা বাসা ভাড়া নিছো, ওই বাসা ভাড়ার ভাড়া হচ্ছে টোটাল 900 টাকা, কিন্তু এটার মধ্যে শুধু বাসা ভাড়া হচ্ছে 300 টাকা, মানে বাসা ভাড়াটা 300 টাকা, এরপরে হচ্ছে মূলধন বিনিয়োগ বাবদ সুদ দিচ্ছে 200 টাকা, প্রাপ্তিযোগ্য মজুরি বা মজুরি তোমাকে প্রদান করতে হয়েছে, যেমন ধরো যে কেয়ারটেকার থাকে তাকে মজুরি দিতে হয়, হ্যাঁ, সার্ভিস চার্জ আর কি, এখানে 100 টাকা, মালিক কর্তৃক সরকার প্রদত্ত কর 100 টাকা, ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা 200 টাকা, এগুলো সবগুলো হচ্ছে অন্যান্য খরচ আর কি, অন্যান্য ব্যয়। তো ওই 300 সাথে অন্যান্য সবগুলো যোগ করে মোট হয়েছে 900, সেটা হচ্ছে মোট খাজনা। আর নিট খাজনা কোনটা? তাহলে মোট খাজনা কোনটা খেয়াল করো, মোট খাজনা হচ্ছে তোমার টোটাল যেটা মানে 300, হ্যাঁ, ওই 300, 200, 100, 100, এখানে 200 সব যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 900, এটা হচ্ছে মোট খাজনা। আর নিট খাজনা কোনটা? ওই মোট খাজনা থেকে অন্যান্য ব্যয়গুলো বাদ দাও, অন্যান্য ব্যয় মানে হচ্ছে শুধু জমি ছাড়া, হ্যাঁ, এই যে জমি, এই জমি ছাড়া অন্যান্য যে ব্যয়গুলো আছে সেগুলো সব বাদ দাও। যেমন ধরো টোটাল 900, এই 900 থেকে আমি যদি অন্যগুলো বাদ দিই, যেমন ধরো প্রথমে হচ্ছে 200, এই যে বিনিয়োগের সুদ, মূলধন বিনিয়োগের সুদ, প্রাপ্তিযোগ্য মজুরি 100, মালিক কর্তৃক সরকার প্রদত্ত 100, ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা 200, তাহলে 200, 100, 100, এই যে 200, 100, 100 এবং এখানে 100 যদি আমরা বাদ দিয়ে দিই, 900 থেকে এটা যদি বাদ দিয়ে দিই, আমাদের হাতে থাকে 300। আসলে ওই 300কে বলা হয় নিট খাজনা। ওই 300 মানে কোনটা? যেটা জমির জন্য যেটা সেটা। তাহলে একদম সিম্পল কথা হচ্ছে, জমি ছাড়াও অন্যান্য খরচ বাবদ সব যতটুকু তুমি দিবা টোটাল যেটা সেটা হচ্ছে মোট খাজনা। আর নিট খাজনা কোনটা? ওই মোট খাজনা থেকে শুধু জমি ছাড়া অন্যান্য যেগুলো খরচ করছো সেগুলো সব বাদ দিবা, তাহলে তুমি নিট খাজনা পাবা। বোঝা গেছে? তাহলে এখানে আমরা একটু দেখে ফেলি, এখানে বলছে দেখো মোট খাজনা কাকে বলে। বলছে খাজনাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, মোট খাজনা বা গ্রস রেন্ট বা নিট খাজনা বা নিট রেন্ট। হ্যাঁ, মোট খাজনা কি বলছে? জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে চুক্তি অনুসারে প্রদত্ত মোট অর্থকে মোট খাজনা বা চুক্তিবদ্ধ খাজনা বা কন্ট্রাকচুয়াল রেন্ট বা কন্ট্রাক্ট রেন্ট বলা হয়ে থাকে, এটাকে আমরা বলি মোট খাজনা। অর্থাৎ জমি ব্যবহারের জন্য জমির মালিককে চুক্তি অনুসারে মোট যে পরিমাণ টাকার পরিমাণ সেটাকে আমরা বলি যে মোট খাজনা। তো এখানে লিখছে মোট খাজনা মানে হচ্ছে বিশুদ্ধ জমির বিশুদ্ধ খাজনা যোগ, মানে যেটাকে আমরা নিট খাজনা বলি, বিশুদ্ধ খাজনা যোগ শুধু জমির জন্য যে খাজনা সেটা, মূলধন বিনিয়োগের সুদ যোগ প্রাপ্তিযোগ্য মজুরি যোগ মালিক কর্তৃক সরকার প্রদত্ত কর যোগ ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, এগুলো সবগুলো যদি যোগ করে দাও তাহলে তুমি মোট খাজনা পাবা। আর যদি বলে নিট খাজনা, নিট খাজনা কি হবে? নিট খাজনা হচ্ছে আমরা বলবো, বা এটাকে আমরা অর্থনৈতিক খাজনা বলি, নিট খাজনা হলো অস্থিতিস্থাপক উপাদান ব্যবহার বাবদ পদ্ধতি। অস্থিতিস্থাপক উপাদান কোনটা? জমি, শুধু জমি ব্যবহারের জন্য যে প্রদত্ত তথ্য সেটাকে আমরা কি বলি? অস্থিতিস্থাপক উপাদান ব্যবহারের জন্য প্রদত্ত তথ্য, সেটাকে আমরা নিট খাজনা বলি। আবার একটু সুন্দর করে লিখছে, নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা মানে হচ্ছে মোট খাজনা মাইনাস অন্যান্য যে ব্যয়গুলো আছে সেগুলো বাদ দিচ্ছে।
মানে শুধু জমি যেটা আছে সেটা ছাড়া অন্যান্য যে ব্যয়গুলো আছে সবগুলো যদি বাদ দেওয়া হয় মোট থেকে, তাহলে তুমি নিট পাবা। হ্যাঁ, নিট খাজনা পাবা, বা শুধুমাত্র জমি ব্যবহারের জন্য প্রদত্ত অর্থ বা বিশুদ্ধ জমি বিশুদ্ধ খাজনাটা হবে তোমার নিট খাজনা। আবার এখানে বলছে অস্থিতিশীল উপকরণ ব্যবহারের জন্য প্রদত্ত অর্থ, এটা হচ্ছে কি খাজনা, নিট খাজনা। ওকে, বুঝতে পেরেছি আমরা। তাহলে আমরা সবাই একটু এটা বোঝার চেষ্টা করি, এবং আমি তোমাদেরকে একটা দিচ্ছি, তোমরা সেটা আমাকে করে দিবা। আগে তোমরা এটা একটু পড়ো, মানে মোট খাজনা কোনটা, নিট খাজনা কোনটা, সেটা একটু পড়ো। পড়ার পর তোমাদেরকে আমি একটা দিব, সেটা তোমরা করবা। এখনো বোঝো নাই? আমি আবার বলতেছি, মনে করো এটা এটা এক্সাম্পল, এই লাইনটা লেখা দরকার, এই লাইনটা নাই মনে করো, ভালো করে শোনো। বলছে জমি ব্যবহারের জন্য প্রদত্ত অর্থের পরিমাণ 300 টাকা। হ্যাঁ, তারপর মূলধন বিনিয়োগ বাবদ সুদ 200 টাকা, প্রাপ্তিযোগ্য মজুরি 100 টাকা, মালিক কর্তৃক সরকারের প্রদত্ত অর্থ 100 টাকা, ঝুঁকি গ্রহণের জন্য প্রদত্ত মুনাফা হচ্ছে 200 টাকা। এখন আমি যদি বলি সব যোগ করো, মানে জমি ব্যবহারের জন্য যে টাকা, মনে করো 300 টাকা। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার বিনিয়োগযোগ্য বিনিয়োগের মূলধন বিনিয়োগ বাবদ সুদ 200 টাকা, এটা যোগ করলাম, যোগ প্রাপ্তিযোগ্য মজুরি 100 টাকা, এটা যোগ করলাম, যোগ তারপর যে সরকার কর্তৃক প্রদত্ত কর, এটা যোগ করলাম 100, যোগ ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা 200 টাকা, সেটাও যোগ করলাম। তাহলে যোগ করলে কত হয়? 300, 500, 600, 700, 800, 900। এই 900 টাকা হচ্ছে আমাদের কি, এই 900 টাকা হচ্ছে আমাদের মোট খাজনা, এটাকে আমরা কি খাজনা বলি? মোট খাজনা। কি এখনো বোঝো নাই? জাস্ট আমি বলতেছি টোটাল জেড ফিগারটা, জমি অন্যান্য খরচ যেগুলো আছে সবগুলো যোগ করলে যেটা, সেটা হচ্ছে আমাদের মোট খাজনা 900। আর নিট খাজনা কি? নিট খাজনা হচ্ছে, এখানে যদি আমি বলি নিট খাজনা, নিট খাজনা সেটা হচ্ছে ওই মোট খাজনা থেকে তুমি অন্যান্য যে ব্যয় করছো জমি ছাড়া, জমি হচ্ছে 300, সেটা ছাড়া অন্যান্য যে ব্যয় করছো, যেমন 200 টাকা, 100 টাকা, 100 টাকা, এখানে 200 টাকা, সেগুলো বাদ দাও। অর্থাৎ আমি যদি বলি জমি ছাড়া হচ্ছে আছে 200, 100, 100, 200 যোগ 100 যোগ 100 যোগ 200, এগুলো আমরা বাদ দিব, সেগুলো একসাথে যোগ করতেছি আর কি। অথবা তুমি যারা 900 থেকে ব্র্যাকেট না দিয়ে সবগুলো বিয়োগ করে দেখাতে পারো, অথবা সবগুলো যোগ করে এই 900 থেকে সেগুলো বাদ দিবা, অর্থাৎ অন্যান্য ব্যয়গুলো বাদ দিবা। যেমন 200 টাকা, 100 টাকা, এখানে 100 টাকা, আর এখানে 100 টাকা। হ্যাঁ, ঝুঁকি গ্রহণের জন্য টাকা 100 টাকা বাদ দিব, তাহলে সরি 200 টাকা বাদ দিব, তাহলে আনসার হবে আমাদের 900 বিয়োগ এগুলো হবে 400, 500, 600। তাহলে আনসার কত দাঁড়ায়? 900 থেকে 600 বিয়োগ করলে আনসার হবে 300। এই যে এটাকে বলা হয় নিট খাজনা। কি খাজনা? নিট খাজনা। হ্যাঁ, এটা বুঝতেছ না এখনো? নিট খাজনা কোনটা জানো? ওই যেটা শুধুমাত্র জমির জন্য যেটা দিই সেটা হচ্ছে আসলে নিট খাজনা হয়। অ্যাকচুয়ালি মোট থেকে এগুলো বাদ দিলে ওই জমির জন্য যে প্রদত্ত অর্থ সেটা বের হয়, কারণ মোট থেকে, মোট মানে হচ্ছে এটা সহ মোট, এবং সেই মোট থেকে যদি অন্যান্যগুলো বাদ দাও তাহলে এটাই বের হয়ে আসবে, 300 সেটা বের হয়ে আসবে। মানে জমি ব্যবহারের জন্য যেটা শুধু, সেটা হচ্ছে নিট খাজনা। আমরা কি বুঝছি? একটু বলো তো, বুঝতে পারছো কিনা সবাই?
তাহলে আমরা মোট খাজনা নিট খাজনা পারবো আশা করি। তো এখানে মোট খাজনা নিট খাজনার মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, তোমরা এগুলি একটু পড়ো। হ্যাঁ, মোট খাজনা এবং নিট খাজনার মধ্যে কি পার্থক্য এটা একটু পড়বা, সবাই একটু পড়ো, এবং কোনোটা না বুঝলে আমাকে বলবা, যেটা বুঝবা না সেটা বলবা, পাশাপাশি পড়বা। হ্যাঁ, এটা পড়ো ওই পাশেটা পড়বা, এটা পড়ো ওই পাশেটা পড়বা, তাহলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে। সর্বসাকল্যে মানে হচ্ছে সব মিলে। মোট উপযোগ হচ্ছে, মোট খাজনা হচ্ছে সব মিলে যেটা হয় সেটা, আর নিট খাজনা মানে মোট খাজনা হচ্ছে সব মিলে যেটা হয় সেটা, নিট খাজনা হচ্ছে শুধু জমির জন্য যেটা, সেটা অ্যাকচুয়ালি বলতে গেলে। হ্যাঁ, মোট থেকে অন্যান্যগুলো বাদ দিলে আসলে শুধু জমির জন্য যেটা সেটা বের হয়ে যায় আর কি। হয়েছে? পারবো? একটু পড়ে ফেলে সবগুলো। মুনাফার সুদের মধ্যে পার্থক্য কি? শোনো, মুনাফা মানে হচ্ছে লাভ লস দুইটাই আছে। অর্থাৎ মনে করো তোমাকে আমি কিছু টাকা দিলাম, হ্যাঁ 10,000 টাকা দিলাম, এবং তোমাকে দেওয়ার পর তোমাকে আমি বললাম যে 10,000 টাকা নাও, প্রতি মাস শেষে আমাকে 100 টাকা করে দিবা, এটা হচ্ছে সুদ। কিন্তু তোমাকে আমি দিলাম 10,000 টাকা, আমি বললাম যে যাও তুমি ব্যবসা করো, লাভ হলে আমাকে লাভ দিও, লস হলে আমি লসের ভাগিদারও হব। হ্যাঁ, তুমি ব্যবসা করবে কিন্তু লাভ লস দুইটারই আমি ভাগিদার হব, তখন সেটা হচ্ছে মুনাফা। তবে যদি এমন বলি যে ঠিক আছে লাভ হলে আমাকে দিও, লস হলে সেই লগের ভাগিদার আমি হব না, লসের ভাগিদার তোমাকে হইতে হবে, তাহলে সেটা হয়ে যাবে সুদ, সেটা কিন্তু আর মুনাফা থাকবে না। হ্যাঁ, তাহলে মুনাফার সুদের মধ্যে কি আছে? পার্থক্য আছে। মুনাফা হচ্ছে লাভ লস মানে রিস্ক থাকতে হবে, তোমার লাভ লস দুইটাই হইতে হবে, তখন সেটা মুনাফা। কিন্তু সুদের ক্ষেত্রে কোনো লস থাকে না, সবসময় কি থাকে? নির্দিষ্ট হারে তুমি লাভে পাবা, এটাকে বলা হয় সুদ। হয়েছে? আচ্ছা, এরপর আসা আরেকটা টপিক, সেটা হচ্ছে অনুপার্জিত আয়। হ্যাঁ, অনুপার্জিত আয় মানে কি? দেখো, অনুপার্জিত আয় মানে হচ্ছে এমন একটা বিষয় যে তুমি এও বলতে পারো যে তুমি হচ্ছে কোনো পরিশ্রম করো নাই, কিছুই করো নাই, কিন্তু তোমার একটা জমি ছিল। হ্যাঁ, মনে করো এরকম যে একটা জমি আছে, তোমার জমি আর কি। তো এই জমিটা, এটা হচ্ছে তোমার একটা জমি, এই জমির মালিক তুমি। এই জমিতে তুমি কিছুই করো নাই, জমি ভরাটা করো নাই, একটা খালও খনন করো নাই, একটা রাস্তা করো নাই, কিছুই করো নাই, তুমি এমনিতে আছো। কোন কারণে এই জমির মূল্য বৃদ্ধি পাইছে, এমনি মনে করো এই জমির মূল্য হচ্ছে 1,00,000 টাকা। হ্যাঁ, কিন্তু এই জমির পাশ দিয়ে মনে করো যে একটা নতুন হাইওয়ে হয়েছে, নতুন হাইওয়ে বলতে নতুন একটা রাস্তা হয়ে আছে, বিশ্ব রোড হয়ে আছে, যার কারণে এই জমির মূল্য বেড়ে গেছে। এই জমির মূল্য 1,00,000 টাকা থেকে বেড়ে মনে করো 1,50,000 টাকা হয়েছে।
এই যে এক্সট্রা 50,000 টাকা, এটাকে বলা হয় অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়, যদিও আমাদের অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা অনুপার্জিত আয় মানে হচ্ছে অগ্রিম টাকা নিয়ে নেওয়াকে বুঝে থাকি, যে সেবা প্রদান করার আগেই টাকা নিয়ে ফেলে, এটাকে বলা হয় অনুপার্জিত আয়, মানে যে আয়টা উপার্জন হয়নি এখনো সেটা। কিন্তু এখানে অনুপার্জিত আয় মানে হচ্ছে যে আয়টা তুমি কোনো পরিশ্রম ছাড়া পেয়েছো, হ্যাঁ, সেটাকে বলা হয় অনুপার্জিত আয়। এটা বিভিন্ন কারণে হইতে পারে। একটা মনে করো অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়ে গেছে তোমার এলাকাটা, তোমার জমিটা, একটা রাস্তা হইছে, একটা পাশে আবাসিক হইছে, বা অন্য কোনো কারণে তোমার জমির যদি মূল্য বৃদ্ধি পায়, সেটাকে আমরা বলি অনুপার্জিত আয়, যতটুকু বাড়ে সেটা। এখানে বলছে দেশের লোকসংখ্যা বৃদ্ধি, হ্যাঁ জনসংখ্যা বৃদ্ধি বলে তখন হইতে পারে। লোকসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি হলে সাধারণভাবে জমির দাম অত্যাধিক বৃদ্ধি পায়। এক্ষেত্রে জমির মালিক কোনো বাড়তি পরিশ্রম বা বিনিয়োগ না করে যে অতিরিক্ত আয় অর্জন করে তাকে অনুপার্জিত আয় বলে। অর্থাৎ নিজস্ব প্রচেষ্টা ও বিনিয়োগ ভিন্ন ভিন্ন মানে হচ্ছে নিজস্ব প্রচেষ্টা ও বিনিয়োগ ছাড়া আর কি, ছাড়া অন্য কোনো কারণে জমির দাম বাড়লে মালিক অতিরিক্ত যে আয় পায় তাকে আমরা অনুপার্জিত আয় বলি। এখানে অনুপার্জিত আয় সৃষ্টি হওয়ার বেশ কিছু কারণ আছে। কি কি কারণে হতে পারে অনুপার্জিত আয়? জনসংখ্যা বৃদ্ধি পেলে অনুপার্জিত আয় হইতে পারে, প্রশাসন বিকেন্দ্রীকরণের ফলে হইতে পারে, উন্নয়ন প্রকল্পের আওতায় পড়ে সেক্ষেত্রে তোমার জমির মূল্য বাড়তে পারে, নতুন এলাকায় শহর গড়ে উঠলে সেগুলো হতে পারে, প্রাকৃতিক কারণে হইতে পারে, তারপর হচ্ছে শিল্পের স্থানীয়করণের ফলে তোমার জমির মূল্য বৃদ্ধি পেতে পারে। তো এগুলোকে আমরা বলছি অনুপার্জিত আয়, মানে যে আয়টা তুমি কোনো কাজ ছাড়া, তুমি কোনো পরিশ্রম ছাড়াই, কোনো বিনিয়োগ ছাড়া তুমি পেয়ে যাচ্ছ, তোমার মূল্য বৃদ্ধি পাচ্ছে জমির, সেটাকে আমরা অনুপার্জিত আয় বলছি। বুঝতে পারছি? বুঝতে পারছেন না বলো সবাই? ঠিক আছে, তাহলে সবাই আমরা আজকে এইটুকু পর্যন্ত রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু পড়বো। হ্যাঁ, আমরা খাজনা নির্ধারণ এই অংশটুকু পড়বো। তো আজকে এটুকু থাক। আজকে যা পড়াইছি বাসায় একটু পড়ে দেখবা। নেক্সট ক্লাসে আমরা খাজনা নির্ধারণ বা ডিটারমিনেশন অফ রেন্ট, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।